বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই মার্চ 2026, আমাদের বিজিএস ব্যাচের আমরা আজকে আলোচনা করব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের উপরে আপনাদের প্রথম ক্লাস। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে শিশু আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই দুইটা নিয়ে হচ্ছে এক অংশ, আর এই দুইটা প্লাস হচ্ছে আইনগত সহায়তা প্রদান, এই তিনটা মিলে হচ্ছে এক অংশ। আর আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই এই দুইটা নিয়ে আরেক অংশ, মানে এই পাঁচটা আইন নিয়ে হচ্ছে 100 মার্ক লিখিত পরীক্ষায় ঐচ্ছিক বিষয়। তো লিখিত পরীক্ষায় ঐচ্ছিক বিষয় মানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি নাও এটা পড়ে পড়তে, এটা নাও পড়তে পারেন, আপনার ইচ্ছা, বাট প্রিলির জন্য এটা অবশ্যই পড়তে হবে, কারণ প্রিলিতে তো অ্যাকচুয়ালি সব বোঝায়, সব আইন পড়তে হবে। তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন থেকে প্রিলিতে আপনি 1 মার্ক কনফার্ম পাবেন, এটা ইনশাল্লাহ 1 মার্ক পাবেন। তো এজন্য আমার 1 মার্কের জন্য যেরকম পড়তে হবে, আর লিখিততে আপনি 15 পেতে পারেন, 30ও পেতে পারেন। তো আমরা শুরু করি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 আইন পাঠের অংশটা দিয়ে পড়া শুরু করি। এখানে প্রশ্নগুলো পরে পড়বো, দেখেন 18 বিজিএস এর প্রশ্ন আমার কাছে নাই। তো 17 বিজিএস এর প্রশ্ন এসেছে, 16তে এসেছে, 15তে এসেছে, তার মানে প্রতি বিজিএস এই একটা এখান থেকে কি এসে থাকে। তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অ্যাকচুয়ালি এর আগে একটা আইন ছিল, সেটা হচ্ছে 1990 সালের। তো 1990 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এটা আসলে যুগের সাথে তাল মেলানোর কারণে অনেক নতুন নেশা জাতীয় দ্রব্যাদি আবিষ্কৃত হয়েছে, যে জিনিসগুলোর তথ্য আসলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990-তে ছিল না। তো তখন পরবর্তীতে 2018 সালে পাশ করলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, আগের আইনটাকে রদ করে। আগের যে আইনটা ছিল 1990, এটা আমার পুরোপুরি ওই বলতে গেলে মুখস্থ ছিল, কিন্তু যখন 2018 বানাইলো তখন তো টেবিল অনেক বড়, ওই যে আপনার কোরবানি, অনেক বড় টেবিল। তো যাই হোক, যেগুলো মনে রাখার এগুলো আপনারাও পারবেন ইনশাল্লাহ। খুব বেশি মানে কঠিন না, চর্চা থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে স্ক্রিনে যে লেখা আছে এটা যদি একটু পড়ি, দেখেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 রদ করে সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, সরবরাহ, চাহিদা, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ ও মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে বিদ্যমান আইন যুগোপযোগী করা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধান সংবলিত একটি নতুন আইন প্রণয়ন করার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 প্রণয়ন করে। আইনটি সর্বশেষ সংশোধন করা হয় কত সালে? 2020 সালে। তো সর্বপ্রথম আমরা চলে আসি মাদক দ্রব্যের অর্থ। আসেন, মাদক দ্রব্য অর্থ আসলে কি? 2 এর কত? 29। 2 এর 29 বলতেছে মাদক দ্রব্য অর্থ হলো প্রথম তফসিলে উল্লেখিত কোন দ্রব্য। প্রথম তফসিল কি আমরা পরে আসতেছি। প্রথম তফসিলে কতগুলো মাদক মানে দ্রব্যর নাম বলছে, ওগুলো হলো মাদক দ্রব্য, যে হিরোইন, মরফিন, প্যাথেডিন, এমফিটামিন, এরকম আছে, বুঝছেন? মাদক দ্রব্যের সাথে যে কোনো দ্রব্য একীভূত, মিশ্রিত বা দ্রবীভূত থাকলে উহার সমুদয় কোনো দ্রব্য। অর্থাৎ আপনি যদি মাদক দ্রব্যের সাথে কোনো কিছু মেশান, কোনো কিছু মিশ্রিত করেন, কোনো কিছু দ্রবীভূত করেন, সেটাও মাদক দ্রব্য হিসেবে কি হবে? গণ্য হবে। গাঁজা ভিজায় রাখছেন, তাহলে এই যে ভিজায় রাখছেন ওই পানীয় কি মাদক দ্রব্য হিসেবে গণ্য হবে। তারপরে চলে আসেন এখতিয়ার সম্পন্ন আদালত। এখতিয়ার সম্পন্ন আদালত অর্থ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ক্ষেত্রমতে অপরাধ আমলে গ্রহণের অথবা বিচারের এখতিয়ার সম্পন্ন কোনো আদালত। এটা হলো আহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যখন প্রথম পাশ করা হয়, বুঝছেন, তখন মাদক দ্রব্য এই মামলা বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনালের বিধান ছিল। আলাদা ট্রাইব্যুনাল, যেরকম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ আদালত, বিশেষ ট্রাইব্যুনাল, যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। কিন্তু পরবর্তীতে এই ট্রাইব্যুনালের এটা কি দেওয়া হয়, বাদ দেওয়া হয়। বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিচার কে করবে? মানে ফৌজদারি কার্যবিধি 2য় তফসিলের 8ম কলাম অনুসারে যারা হয়
তারা। চলে আসেন আমরা নিয়ন্ত্রিত বিলি, কন্ট্রোল ডেলিভারি, 2-15। এটা কি একটু পড়ি দেখেন। নিয়ন্ত্রিত বিলি অর্থ কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত বিশেষ তদন্ত কৌশল। মানে আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাথে যারা জড়িত তাদের শনাক্ত করার জন্য বিশেষ কি তদন্ত কৌশল, যাতে কোনো মাদকদ্রব্য, সেটার উৎস, বস্তু, উপাদান এবং মিশ্রণের বেআইনি অথবা সন্দেহজনক চালানকে তদন্তের ক্ষমতা সম্পন্ন কোনো আইন প্রয়োগকারী সংস্থার জ্ঞাতসারে ও তত্ত্বাবধানে শেষ গন্তব্য পর্যন্ত পরিবহন বা বিতরণ অথবা হস্তান্তর করতে দেওয়া, যার মাধ্যমে শেষ পর্যন্ত উক্ত মাদকদ্রব্যের উৎস হতে গন্তব্য পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সাথে সকল অপরাধীকে গ্রেফতার করা যায়। অর্থাৎ আপনি জানতেছেন যে মাদকদ্রব্য চোরাচালান করতেছে, তখন আপনি সাথে সাথে না ধরে আপনি তদন্ত করতেছেন যে এটা কার হাত বরাবর যায়, দেখা যাতে যে এটা পাঠাচ্ছে এবং যে পাচ্ছে উভয়েরই কি করা, শনাক্ত করা। তাহলে বিশেষ তদন্তের যে কৌশল, এটারই বলা হচ্ছে নিয়ন্ত্রিত বিলি বা কন্ট্রোল ডেলিভারি। তো বিগত বছরের প্রশ্ন যদি একটা দেখি, দেখেন 2017 সালের বিজিএস এসেছিল বিগত বছরের প্রশ্ন, যে মাদক দ্রব্যের উৎস হতে গন্তব্য পর্যন্ত কার্যক্রমের সাথে জড়িত সকল অপরাধীকে শনাক্ত গ্রেফতার করার জন্য পরিচালিত বিশেষ তদন্ত কৌশল হচ্ছে কি নিয়ন্ত্রিত বিলি। সেলফ প্র্যাকটিসের বেশ কতগুলো প্রশ্ন আছে, এগুলো আমাদের 6 নাম্বার প্রশ্নটা দেখবো। সেলফ প্র্যাকটিসের 6, কোন মাদকদ্রব্য অপরাধ সংগঠনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত বিশেষ তদন্ত কৌশল কি নামে পরিচিত? নিয়ন্ত্রিত বিলি। তারপরে 7 নাম্বার প্রশ্নটা এখানে আমরা ভেতরে পড়ি নাই, সেটা হলো দেখেন মাদক দ্রব্য দমন আইন 2018 এর তফসিলে কয় শ্রেণীর মাদক দ্রব্যের উল্লেখ করা আছে? কয় শ্রেণীর? 3 শ্রেণীর। যদি আমরা ভেতরে পড়ি না, এখানে ক শ্রেণী আছে, খ শ্রেণী আছে, গ শ্রেণী আছে। আমরা যখন ওই টেবিলটা পড়বানি তখন বিস্তারিত জানবানি। মানে ক শ্রেণীর অপরাধের সাজা বেশি, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী এরকম আছে। ক শ্রেণীতে ধরেন আছে যে মরফিন, প্যাথিডিন, এই টাইপের অনেকগুলা আছে। আমরা আস্তে আস্তে জেনে যাবো। জাস্ট জেনে রাখেন যে তফসিলে কয় শ্রেণীর মাদক দ্রব্য আছে? 3 শ্রেণীর। তারপরে 8 নাম্বার প্রশ্নটাও ইম্পর্টেন্ট, দেখেন বিয়ার অর্থ মল্ট ও হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিউয়ারিতে প্রস্তুতিত অনন্য কত পার্সেন্ট অ্যালকোহল যুক্ত পানীয়? 0.5%। তাহলে বিয়ার বলতে কি বলছে? মল্ট ও কি হপস সহযোগে কি পদ্ধতিতে? ব্রিউইং পদ্ধতিতে। কোথায়? ব্রিউয়ারিতে প্রস্তুতিত অনন্য কত পার্সেন্ট? তাহলে আমার এই আর কিছু মনে থাক বা না থাক, কত পার্সেন্ট অ্যালকোহল থাকে বিয়ারে? 0.5%। বিয়ার খাইছেন আপনারা? আমি তো খাই নাই কোনোদিন, আমাদের জীবন বৃথা। দেখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর কত ধারায় মাদকাসক্ত সংজ্ঞা দেওয়া হয়েছে? মাদকাসক্ত সংজ্ঞা দিয়েছে 2 এর 31 ধারায়। সব সংজ্ঞার দরকার নাই, এই জায়গায় আপাতত যা আছে এইগুলা দেখি, বুঝছেন? আমরা চলে আসি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখেন কত ধারায় আছে? 4 ধারা। প্রথমত এইভাবে প্রশ্ন আসতে পারে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে কত ধারায়? 4 ধারায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 এর 8 ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছিল। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 বাতিল করা হলেও উক্ত আইনে প্রতিষ্ঠিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 4 ধারায় কি দেওয়া হয়েছে? স্বীকৃতি দেওয়া হয়েছে। 2018 সালের 4 ধারায় বলা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 এর ধারা 8 এর অধীন অধিষ্ঠিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এমন ভাবে বহাল ও কার্যকর থাকবে যেন সেটা এই আইনের অধীনে স্থাপিত হয়েছে। মানে আগের যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে সেটাও এই আইনের অধীন ধরা হবে কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখন দেখেন এই আইনের এই অধিদপ্তরে একজন মহাপরিচালক থাকবে। কত ধারায় বলছে? 7 ধারায়। 7 ধারা অনুসারে অধিদপ্তরের একজন মহাপরিচালক থাকবে এবং তিনি অধিদপ্তরের প্রধান নির্বাহী হবে। মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হবে এবং তার চাকরি সরকার কর্তৃক স্থিরীকৃত হবে। তাহলে এখানে কিন্তু মহাপরিচালক কে নিয়োগ করবে? কে? সরকার। আচ্ছা,
তো কিছুদিন আগে কার আইফোন যেন হারাইছিল বলেন তো? উদ্ধার হয়েছে, 2টা আইফোন হারাইছিল, দুদক মহাপরিচালক তারাবির নামাজ পড়ে আসতেছিল, ওনার 2টা আইফোন ছিনতাই হয়েছে, আবার ওই রাতেই উদ্ধার হয়েছে, সাথে সাথে অ্যাকশন। তার মানে পুলিশ ইচ্ছা করলে পারে, কিন্তু তার সদিচ্ছার অভাব। এরপরে আসেন মাদক দ্রব্য নিষিদ্ধকরণ এবং নিয়ন্ত্রণ, লাইসেন্স, পারমিট বা পাস। দেখেন আমাদের দেশে মাদক দ্রব্য যে একেবারে নিষিদ্ধ তা না, কিছু কিছু মাদক দ্রব্য খাওয়ার বা বেচার অনুমতি আপনার আছে, যেরকম মদ, বুঝছেন? কিন্তু ইয়াবা, হেরোইন, গাঁজা এগুলা কিন্তু টোটালি নিষিদ্ধ। আপনার লাইসেন্স, এগুলোর লাইসেন্স দেওয়া হয় না, যে গাঁজা খাওয়ার লাইসেন্স আছে। তবে আমার মতে এই সব জিনিসের, সব জিনিসের লাইসেন্স করে দেওয়া উচিত, যে তুমি খাবা, লাইসেন্স করো, নির্দিষ্ট এক জায়গা থেকে পাবা, তাইলে দেশের এই সরকারের রাজস্ব হবে। মানে এমনিতেই কিন্তু আপনি এই জিনিসগুলো বন্ধ করতে পারতেছেন না, তার সাথে যদি আপনি বৈধ করেন, এখান থেকে কি পাওয়া যাবে? রাজস্ব পাওয়া যাবে। ধরেন কিছু কিছু জিনিস হয়তো বা আপনার মনে হইতে পারে, মুসলিম প্রধান দেশ, এই জিনিসটা বৈধ করলো, এখন আপনার বৈধ করছে তাতে কি হয়েছে? আপনি তো এমনিতেই ওই জিনিস চলতেছে, এমনিতেই চলতেছে। ধরেন 2 দিন আগে, গত পরশুদিন বোধহয়, একটা ওই যে নরসিংদী বারে লিখছে যে ইফতার মাহফিলে আহ শিক্ষানবিশদের প্রবেশ নিষেধ, বা যারা ভাইবা দিছে তারা অ্যাটেন্ড করতে পারবে, অন্যরা পারবে না। এখন এই জিনিস দিয়ে দেখলাম যে ফেসবুকে অনেকে নিন্দা জানাইছে যে এটা করা ঠিক নাই, একদিন সবাই স্বেচ্ছা শিক্ষানবিশ ছিল, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। বাট আপনার কথা হলো এই জিনিস তো অঘোষিত ভাবে সব জায়গায় আছে এবং সবাই জানে। আপনি সুপ্রিম কোর্টের যে অ্যানুয়াল ফিস্ট হয়, সে জায়গায় তো শুধু অ্যাডভোকেট ছাড়া অ্যাডভোকেটের পরিবারের কেউ অ্যাটেন্ড করতে পারবে না। তারপরে যে কোনো জায়গা, যে অধিকাংশ বারে বা বাংলাদেশের অধিকাংশ বারে এই যে যে ইফতার পার্টি বলেন বা যা বলেন, এই জায়গায় শুধু অ্যাডভোকেটটাই অ্যালাউ, অন্যরা কেউ অ্যালাউ, অন্যদের অ্যালাউ করা হয় না। সো এটা অলিখিত একটা নিয়ম। সো এটা নিয়ে এত সমালোচনা করার কিছু নাই, বরং সমালোচনা আরো আগে আপনার করা উচিত ছিল। তো এই জন্য এই যে 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 কথা বলতেছিলাম যে মাদক দ্রব্য যে, আচ্ছা একটু পড়ি, 9 ধারায় অ্যালকোহল ব্যতীত, বলতেন অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত এইরূপ কোন দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন বা স্থানান্তর এবং আমদানি বা রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে দেখেন 10 ধারায় অ্যালকোহল উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে। মাদক ব্যতীত অন্যান্য, অ্যালকোহল ব্যতীত অন্যান্য কিছু নিষেধ করতে কততে? 9 ধারায়। আর 10 ধারায় নিষিদ্ধ উৎপাদন নিষিদ্ধ করতে কি? অ্যালকোহল। এই ধারায় কোন ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাস ব্যতি রেখে অ্যালকোহল উৎপাদন বা প্রক্রিয়াজাত করতে পারবেন না। তাহলে 10 ধারায় আমরা বলছে যে আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে আপনি অ্যালকোহল তৈরি করতে পারবেন না। এখন আমরা চলে আসি তাহলে অ্যালকোহল ব্যতীত অন্যান্য সবকিছু নিষেধ করছে কততে? 9 ধারায়। আর অ্যালকোহল নিষেধ করছে কততে? 10 ধারায়। এখন বলতে পারেন স্যার অ্যালকোহল তো অ্যালাউ করলো 9, আবার 10-এ কেন নিষেধ করলো? 10-এ নিষেধ করছে যদি তার কি না থাকে? পারমিট না থাকে। অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ 11-1। 11 ধারায় অ্যালকোহল পান নিষিদ্ধ করা হয়েছে। 11 ধারায় বলা হয়েছে পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না, দেখছেন? এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন, এটা বলতেন, এটা ভিভিআই, চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের অনন্য কোনো বল দিবেন সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত, মানে প্রেসক্রিপশন ব্যতীত কোনো বল দিবেন মুসলমানকে অ্যালকোহল পান করার জন্য পারমিট প্রদান করা যাবে না। বেশ কতগুলো বিষয়। পারমিট ব্যতীত কেউ অ্যালকোহল পান করতে পারবে? পারবে না। আর কোন মুসলমান পান করতে হলে কি লাগবে? সিভিল সার্জনের অনুমতি লাগবে, বা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপকের কি লাগবে? ব্যবস্থাপত্র লাগবে। বাট ওইটা খাবে সে কি পারপাজে? চিকিৎসা পারপাজে। আমার এক বন্ধুরে দিছিল, অ্যাডভোকেট সাহেব, এখন ওরে মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যা বলতে ওই এক মেয়ের বিয়ে হয়ে গেল, তারপরে সে খুব মেন্টালি সমস্যার মধ্যে ছিল। তো তখন তারে ডাক্তার বললো যে কি যেন একটা সাজেস্ট করলো, প্রতিদিন তুমি দুই দুই মুটকি খাবা।
তো আমাদের এই জায়গায় একজন আছে, তারও দিলে হয়তো বা ভালো হইতো, নাম বললাম না, অনলাইনে আছেন। আপনিও ডাক্তার দেখান, আপনারও 2 মুটকি দিতে পারে। যাই হোক, দেখেন, আমরা চলে আসি অপ্রযোজ্যতা। তাহলে আপনি যদি একেবারে খেতেই চান, তাহলে অনুমতি লাগবে কার? সিভিল সার্জনের আর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপকের। এই জায়গায় মুসলমান শব্দটা বলে দিচ্ছে, বাট আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন, যদি আপনার ধর্ম এলাও করে, তাহলে আপনি খেতে পারেন, বা লাইসেন্স এলাও করলে। ধরেন আপনারা ওই হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা তো ওই যে হোলির দিন বোধহয় ভাং খায়, ভাং। আর ভাং বানাইতেও কিন্তু ওই জায়গায় গাঁজা মানে তামাক টামাক অনেক কিছু ব্যবহার করে, নেশা জাতীয় দ্রব্যাদি। এখন ওনাদের ক্ষেত্রে ওটা বৈধ। কেন বৈধ? কারণ ওটা ধর্মীয় ভাবে ওটার সমর্থন আছে। এখন দেখেন অপ্রযোজ্যতা, এই যে অপ্রযোজ্যতা, মুচি, মেথর ডোম, চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক তাড়ি বা কুচুই পান করার ক্ষেত্রে, দেখেন, তাড়ি বা কুচুই পান করার ক্ষেত্রে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাসমূহ এবং অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যগতভাবে প্রচলিত বা প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। মানে সহজ কথা হলো, মুচি, মেথর ডোম এরা পান করতে পারবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এরা কি পান করতে পারবে, বা রাঙামাটি, বান্দরবান বা খাগড়াছড়ির যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারাও পান করতে পারবে। তাহলে আমাদের এখান থেকে মোটামুটি প্রশ্ন আসতে পারে যে চিকিৎসার উদ্দেশ্যে আহ, কে কে অ্যালকোহল গ্রহণ করতে হলে অনুমতি লাগবে? মুসলিম। কার অনুমতি লাগবে? সিভিল সার্জন। আর মেডিকেল কলেজ হলে সরকারি কলেজের সহযোগী, মানে সরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক। তাও এই জায়গায় বলতে বলছে সরকারি মেডিকেল কলেজ, দেখেন, বেসরকারি হবে না, সরকারি মেডিকেল কলেজের। 13তে চলে আসি আমরা, লাইসেন্স ইত্যাদি। লাইসেন্স, লাইসেন্স, পারমিট ও পাস বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ফরমের শর্ত ও ফিস প্রদান সাপেক্ষে মহাপরিচালক বা তার নিকট হতে এতদ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার কর্তৃক প্রদান করা হবে। আপনার লাইসেন্স বা পারমিট এটা আপনি পাবেন কার কাছ থেকে? মহাপরিচালকের কাছ থেকে, অথবা কার কাছ থেকে? এই উদ্দেশ্যে নিয়োগকৃত কোনো অফিসারের কাছ থেকে। লাইসেন্স, পারমিট অথবা পাসের মেয়াদ উহাতে উল্লেখিত শর্তে নির্ধারিত সময় পর্যন্ত অথবা উহা প্রদানের তারিখ হতে সংশ্লিষ্ট অর্থবছর সমাপ্ত হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। যখন লাইসেন্স দিবে, লাইসেন্স বলা থাকবে যে আপনার লাইসেন্সের মেয়াদ এতদিন, অথবা এর পরবর্তী অর্থ বছর সমাপ্ত হওয়া পর্যন্ত। তবে শর্ত থাকে, কোন লাইসেন্স বা পারমিট, এটা বিবিআই, এটা বলতেন একাধিক্রমে 3 বছর নবায়ন না করলে পুনরায় নবায়নযোগ্য হবে না। তাহলে এখানে প্রশ্ন আসবে যে লাইসেন্স বা পারমিট কখন নবায়ন না করলে পুনরায় নবায়নযোগ্য হবে না? 1 বছর, একবারে কয়বার? 3 বছর, 3 বার, 3 বছর আর কি। এখন আমরা চলে আসি লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। মানে আপনার লাইসেন্স বা ইত্যাদি প্রদানের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আছে, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বিধিনিষেধ হলো, কোন ব্যক্তি লাইসেন্স অথবা পারমিট প্রাপ্তির যোগ্য হবে না যদি তিনি নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনন্য 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পরে 5 বছর কাল কি অতিবাহিত না হয়ে থাকে। তাহলে নৈতিক স্থলনজনিত কারণে দণ্ডিত হবে অনন্য কত? 3 মাস। আর মুক্তি লাভের পর কত? 5 বছর। অথবা 50 টাকা অধিক অর্থদণ্ডে দণ্ডিত হন, সরি, 500 টাকার অধিক অর্থদণ্ডে দণ্ডিত হন এবং অর্থদণ্ড আদায় করার পর 5 বছর অতিবাহিত না হয়ে থাকলে, এটা বিবিআই। যে নৈতিক স্থলনজনিত কারণে যদি সে দণ্ডিত হয় কতদিন? 3 মাস। অতিবাহিত হতে হবে কত বছর? 5 বছর। অথবা অর্থদণ্ড কত? 500 টাকা অতিবাহিত হতে হবে কতদিন? 5 বছর। তিনি কোনো অপরাধের জন্য দণ্ডিত হন এবং তিনি লাইসেন্স বা পারমিটের কোনো শর্ত ভঙ্গ করে, সেই জন্য তার লাইসেন্স অথবা পারমিট বাতিল হয়ে যায়। তাহলে আপনার যেটা মনে রাখতে হবে যে 3 মাস, 5 বছর, 500 টাকা, 5 বছর। এরপরে চলে আসেন 15 ধারা, লাইসেন্স ইত্যাদি শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা। মানে আপনি যদি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেন, তাহলে আপনার কি হতে পারে? কোন ব্যক্তি কোন লাইসেন্স, পারমিট বা পাশের শর্ত ভঙ্গ করে লাইসেন্স, পারমিট অথবা পাস প্রদানকারী অফিসার প্রথমবার শর্ত ভঙ্গের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির নিকট হতে ভবিষ্যতে এরূপ শর্ত লঙ্ঘন না করার জন্য হলফনামার মাধ্যমে অঙ্গীকার বা মুচলেখা গ্রহণ করে অনুরোধ বল দেবেন 1 লক্ষ টাকা জরিমানা আদায় পূর্বক উক্ত অভিযোগ আপোষ মীমাংসা করতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট, বল দিবেন যে
যদি সে প্রথমবার ভঙ্গ করে তাহলে মুচলেকা বাবদ আদায় করবে কত? 1 লক্ষ টাকা, অনূর্ধ্ব 1 লাখ, মানে সর্বোচ্চ 1 লাখ। দ্বিতীয়বার শর্তভঙ্গের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট অথবা পাস বাতিল করতে পারবে। তাহলে প্রথমবার শর্তভঙ্গ করলে কিন্তু বাতিল করবে না। প্রথমবার শর্তভঙ্গ করলে মুচলেকা গ্রহণ করে জরিমানা নিবে কত? 1 লাখ টাকা, সর্বোচ্চ 1 লাখ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আরিফ সাহেব। তো দ্বিতীয়বার শর্তভঙ্গের ক্ষেত্রে তাহলে লাইসেন্স, পারমিট বা পাস বাতিল করবে, প্রথমবার জরিমানা করবে কত লাখ টাকা? 1 লাখ টাকা। এখন আমরা চলে আসি লাইসেন্স ইত্যাদি বাতিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 16 ধারায় নিম্নলিখিত কারণে লাইসেন্স বাতিল করতে পারে: যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের কোনো শর্ত ভঙ্গ করে, অথবা যদি কোনো লাইসেন্স, পারমিট বা পাসধারী ব্যক্তি কোনো মাদকদ্রব্য অপরাধের জন্য দণ্ডিত হয়, তাহলে লাইসেন্স, পারমিট বা পাস প্রদানকারী অফিসার তাকে কারণ দর্শানোর সুযোগ প্রদান করে তার লাইসেন্স, পারমিট বা পাস কি করতে পারে? বাতিল করতে পারে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার লাইসেন্স যদি বাতিল করে তাহলে আপনার প্রতিকার কি? লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশ প্রাপ্তির তারিখ হতে গোল দেবেন 30 দিনের মধ্যে। আদেশটি যদি মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার কর্তৃক হয় তাহলে মহাপরিচালকের নিকট আপিল করতে পারবে। আর আদেশটি যদি মহাপরিচালক কর্তৃক প্রদত্ত হয়ে থাকে তাহলে সরকারের নিকট আপিল করতে পারে। এখন যদি আপনি বলে থাকেন যে স্যার সরকার কারা, সরকারি যে মাদকদ্রব্য যে বিধিমালা আছে সেই জায়গায় সম্পর্কে বিস্তারিত বলা আছে। এই জায়গা জাস্ট বলছে যে আপনার লাইসেন্স যদি বাতিল করে কোন অধস্তন কর্মকর্তা তাহলে আপিল করবেন কার কাছে? মহাপরিচালকের কাছে। আর স্বয়ং মহাপরিচালক দিলে আপিল করবেন সরকারের নিকট। এখন সরকারের নিকট কার কাছে করবে এটা আলাদা বলা আছে। আপিলে প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং সেটার বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে লেখা আছে, অ্যাকচুয়ালি কি যাবে না। একটু যাবে নাটা লিখে ফেলে। তারপরে চলে আসি লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিতকরণ। লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিতকরণ, ধারা কত? 17। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 17 ধারায় লাইসেন্স অনধিক 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করতে পারে। এটা বিপিআই। অনধিক কতদিন? 60 দিন। যদি লাইসেন্স, পারমিট বা পাস প্রদানকারী কোনো অফিসারের নিকট যদি এটা প্রতীয়মান হয় যে তৎকর্তৃক প্রদত্ত কোনো লাইসেন্স, পারমিট বা পাসের শর্তাবলী যথাযথভাবে পালন করা হচ্ছে না, তাহলে যদি কেউ লাইসেন্স ঠিকঠাক ভাবে পালন না করে তাহলে তার স্থগিত রাখতে পারে কতদিন? 60 ডেজ, 60 দিন। লাইসেন্স যদি বাতিল করে তাহলে তো করছিলাম আপিল। আর লাইসেন্স যদি সাময়িকভাবে স্থগিত করে তাহলে প্রতিকার কি? দেখেন, লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশ প্রাপ্তির তারিখ হতে 30 দিনের মধ্যে প্রতিকার একই। আদেশটি যদি মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার কর্তৃক প্রদত্ত হয় তাহলে মহাপরিচালকের নিকট কি করতে হবে? আপিল করতে হবে। আর আদেশটি যদি মহাপরিচালক কর্তৃক প্রদত্ত হয়ে থাকে তাহলে সরকারের নিকট কি করতে হবে? আপিল করতে পারে। আপিলে প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং সেটার বিরুদ্ধে কোনো আদালতে কি করা যাবে না? মামলা করা যাবে না। একই। তাহলে স্থগিত করুক আর বাতিল করুক, প্রতিকার কি? আপিল। আপিল, একই প্রতিকার। জেনে রাখা ভালো। দেখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন লাইসেন্স সাময়িক স্থগিতের আদেশ বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি 30 দিনের মধ্যে আপিল করতে পারে। আর স্থগিত করতে পারে কতদিন? 60 দিন। নৈতিক স্থলজনিত কারণে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হয় তাহলে অতিবাহিত হতে হবে কত বছর? 5 বছর। আর লাইসেন্স যদি বাতিল করে সেক্ষেত্রেও প্রতিকার কি? আপিল। আর লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল এখতিয়ার আছে কার কার? মহাপরিচালক আর সরকার। আপনার লাইসেন্স আছে? দেখেন সেলফ প্র্যাকটিস। দেখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে কোন আইন বলে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990। এখন আপনি কিন্তু তাকাবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, কিন্তু এটা কিন্তু ভালো প্রশ্ন। এটার উত্তর হবে কি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990। 4 নাম্বার প্রশ্নটা আমরা পড়ি। 4 নাম্বার, অ্যালকোহল পানের অনুমতি দিতে পারে কে? চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন বা চিকিৎসার প্রয়োজনে সরকারি মেডিকেল কলেজের অনন্য কোনো সহযোগী অধ্যাপক কে? ক, খ, উভয়। তো এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এটা যে আপনার শুধু জুডিশিয়ারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা না ভাই। এটা আপনি কোর্টে অ্যাডভোকেট হিসেবে তো আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরিচালনা করবেন, তখন তো আপনার এটা জানা লাগবে।
5-6 ইম্পর্টেন্ট, এগুলো আমরা মোটামুটি পড়ে আসছি। তারপর যদি দেখেন 8-9টা দেখি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন সাময়িক স্থগিতের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কত দিনের মধ্যে আপিল করতে পারে? 30 দিন। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন কত সময়ের মধ্যে লাইসেন্স সাময়িক স্থগিত করতে পারে? কতদিন? 60 দিন। তো ধারাটারা মনে থাক বা না থাক, এই জিনিসগুলো যাতে মনে থাকে, ঠিক আছে? এরপরে চলে এসি প্রবেশ ইত্যাদির ক্ষমতা। মহাপরিচালক অথবা তার নিকট হতে এতদ্ দেশের সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার বিধির বিধান সাপেক্ষে কোন মাদকদ্রব্য লাইসেন্স বলে প্রস্তুত বা গুদামজাত করা হয়েছে অথবা হচ্ছে এইরূপ যে কোনো স্থানে যে কোনো সময় প্রবেশ করতে বা সেটা পরিদর্শন করতে পারবে। মানে মাদকদ্রব্য কোথাও প্রস্তুত হচ্ছে বা গুদামজাত করা হচ্ছে, এটা কি করতে পারবে? সে মহাপরিদর্শক অথবা যে লাইসেন্স বলে ক্ষমতাপ্রাপ্ত ওনারা এটা প্রবেশ করতে পারবে। অথবা লাইসেন্স বলে প্রস্তুত অথবা সংগৃহীত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য যে দোকানে মজুত রাখা হয়েছে সেই দোকানে বা দোকান খোলা রাখার সাধারণ সময় প্রবেশ করতে পারবে, সেটা পরিদর্শন করতে পারবে। দফা ক ও খ উল্লেখিত স্থান বা দোকানে রক্ষিত হিসাব বই বা নিবন্ধন বই পরীক্ষা করতে পারবে, তাদের যে হিসাব বই আছে। তারপরে প্রাপ্ত মাদকদ্রব্য প্রস্তুতের শ্বাস সরঞ্জাম যন্ত্রপাতি তৈজসপত্র পরীক্ষা ওজন ও পরিমাপ করতে পারবে। উল্লেখিত কোনো কিছু বেআইনি বা ত্রুটিপূর্ণ প্রাপ্ত হলে বা বিবেচিত হলে সেটা কি করতে পারবে? জব্দ করতে পারবে। আপনারা গোপালগঞ্জের ট্রেন থেকে ইসে গেছেন, কুষ্টিয়া গেছেন? কুষ্টিয়া গেলে বা রাজশাহী গেলে ওই জায়গায় দেখবেন কেরু অ্যান্ড কং এর আছে পাশে, কারখানা আছে, এবং ওই জায়গাটা সেন্টও পাওয়া যায় ওই জায়গায়। তো কেরু অ্যান্ড কং তো সরকারি, বেসরকারি যদি কিছু থাকে তাহলেও পরিদর্শন করতে পারবে। এবং গত বছর না তার আগের বছর সবচেয়ে বেশি লাভ করছে সরকারি কেরু অ্যান্ড কং 400 কত কোটি টাকা যেন। তো 20 ধারায় ব্যবহৃত ক্ষমতাপ্রাপ্ত অফিসার অর্থ হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 23 ধারায় ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা। কে কে দেখেন? মহাপরিচালক বা মহাপরিচালকের নিকট হতে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার, পুলিশের উপপরিদর্শক মানে কি বলেন তো? সাব ইন্সপেক্টর। তদন্ত কোন অফিসার, কাস্টমসের সরকারি রাজস্ব কর্মকর্তা অথবা সমমান সম্পন্ন বা তদন্ত কোন অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের ল্যান্স নাইক মানে বিডিআর এর ল্যান্স নাইক, আগে ছিল বিডিআর নাকি, এখন হলো বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, আগে ছিল বাংলাদেশ রাইফেলস। তদন্ত কোন অফিসার অথবা কোস্ট গার্ড বাহিনীর পেটি অফিসার। তাহলে পেটি অফিসার কিসের? কোস্ট গার্ডের। ল্যান্স নাইক হচ্ছে কিসের? বর্ডার গার্ডের। জি, আর পুলিশের হলো সাব ইন্সপেক্টর। এরপরে প্রকাশ্য স্থান ইত্যাদিতে আটক বা গ্রেফতারের ক্ষমতা, ধারা 21। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 21 ধারায় ক্ষমতাপ্রাপ্ত অফিসার কর্তৃক প্রকাশ্য স্থান ইত্যাদিতে আটক বা গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। মানে উনরা হয়েছে যে উপরের যারা, এরা প্রকাশ্য স্থানে কি করতে পারবে? আটক করতে পারবে। মানে শুধু যে পুলিশ হওয়ার দরকার আছে বিষয়টা কিন্তু তা না। 21-এর খ ধারায় বলা হয়েছে মাদকদ্রব্য অপরাধ সংগঠনকারী অথবা সংগঠনে উদ্যত কোনো ব্যক্তি রয়েছে তাহলে তার অনুরূপ বিশেষের কারণ লিপিবদ্ধ করে তিনি তাকে আটক পূর্বক তল্লাশি করে দলিল দস্তাবেজ প্রাপ্ত হলে তাকে গ্রেফতার করতে পারবে। তাহলে উপরের সবারই কি আছে? গ্রেফতারের ক্ষমতা আছে। তল্লাশি ইত্যাদি পদ্ধতি দেখেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য পূরণকল্পে জারিকৃত সকল পরোয়ানা, তল্লাশি, গ্রেফতার, প্রয়োগ, বাজেয়াপ্তি বা আটকের বিষয়ে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করতে হবে। এই তানভীর আলম খান, ফৌজদারি কার্যবিধিতে তল্লাশি সম্পর্কিত বিধিবিধান কোথায় আছে বলেন? ওটা তো সার্চ ওয়ারেন্ট। আর কিভাবে করবে এটা আছে 102 আর 103। 102 আর 103 বলেন জব্দ তালিকা কোথায় আছে? 103-এ। জি, তাহলে এখানে তল্লাশির ক্ষেত্রে কোন বিধান অনুসরণ করতে হবে? ফৌজদারি কার্যবিধি। তারপরে পরোয়ানা ব্যতীত তল্লাশি ইত্যাদির ক্ষমতা, মানে আপনার কোনো পরোয়ানার দরকার নাই। 23 ধারায় ক্ষমতাপ্রাপ্ত অফিসারকে পরোয়ানা ব্যতীত রেখে তল্লাশি এবং গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে, ওনার পরোয়ানার প্রয়োজন নাই। 23 ধারা অনুসারে ক্ষমতাপ্রাপ্ত অফিসার যদি এইরূপ বিশ্বাস করার কারণ থাকে যে কোনো মাদকদ্রব্য অপরাধ কোনো স্থানে সংঘটিত হয়েছে বা হচ্ছে
অথবা হবার আশঙ্কা রয়েছে, তাহলে তিনি অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স প্রিমিজেস ব্যতীত যে কোনো সময় উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি করতে পারবে। প্রবেশে বাধাপ্রাপ্ত হলে বাধা অপসারণের জন্য দরজা জানালা ভাঙা সহ যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। উক্ত স্থানে তল্লাশিকালে প্রাপ্ত মাদকদ্রব্য অপরাধ সংগঠনে ব্যবহার্য মাদকদ্রব্য অথবা বস্তু এই আইনের অধীন আটক বা বাজেয়াপ্ত বস্তু অথবা কোনো মাদকদ্রব্য অপরাধ প্রমাণের সহায়ক কোনো দলিল বা দস্তাবেজ অথবা জিনিসপত্র কি করতে পারবে? আটক করতে পারবে। উক্ত স্থানে উপস্থিত যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবে। উক্ত স্থানে উপস্থিত কোনো ব্যক্তিকে কোনো মাদকদ্রব্য অপরাধ করেছে অথবা করেছে বলে সন্দেহ হলে কি করতে পারবে? গ্রেফতার করতে পারবে। তাহলে যদি বলে যে ক্ষমতাপ্রাপ্ত অফিসার কোন স্থান তল্লাশি করতে কি তল্লাশি পরোয়ানা লাগবে? তল্লাশি পরোয়ানা লাগবে না। তারপরে দেখেন বাজেয়াপ্ত মাদকদ্রব্য বস্তু ইত্যাদি, ধারা কত? 26। কোন মাদকদ্রব্য অপরাধ সংগঠিত হলে মাদকদ্রব্য বা মাদকদ্রব্যের সাথে জড়িত অর্থ, সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন অথবা অন্য কোনো বস্তু সম্পর্কে অথবা সহযোগে উক্ত অপরাধ সংগঠিত হয়েছে মর্মে সেগুলো কি হবে? বাজেয়াপ্তযোগ্য হবে, ফরফেইটেড হবে। বলেন তো বাংলাদেশের প্রচলিত শাস্তি কত প্রকার? কি কি 5 প্রকার? কি কি? তাহলে মাদক দ্রব্যের সাথে যদি জড়িত কোনো দ্রব্যাদি ব্যবহৃত হয় মানে অপরাধের সাথে, যন্ত্রপাতি, উপকরণ, সাজ সরঞ্জাম সবকিছু কি হবে? বাজেয়াপ্তযোগ্য হবে। বাজেয়াপ্তের পদ্ধতিতে আসি, দেখেন এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বাজেয়াপ্ত করা। কোন মাদকদ্রব্য অপরাধের মামলা চলাকালে কোন এখতিয়ার সম্পন্ন আদালত যে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আটককৃত কোনো বস্তু বাজেয়াপ্তযোগ্য, তাহলে উক্ত আদালত উক্ত অপরাধ প্রমাণিত হোক বা না হোক বস্তুটি মাদকদ্রব্য হলে বাজেয়াপ্ত করা কি দিবে? আদেশ প্রদান করবে। বস্তুটি মাদকদ্রব্য না হলে বাজেয়াপ্ত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবে এবং মাদকদ্রব্য বিক্রয়লব্ধ অর্থ বাজেয়াপ্ত করা এবং উক্ত অর্থ সরকারি কোষাগারে জমাদানের আদেশ প্রদান করতে পারবে। একজন গাঁজা বিক্রি করে দেন 2 কোটি টাকা আছে, এই টাকা নিবে কে? সরকারি কোষাগারে। দুর্লভ প্রকৃতির গাঁজা। তারপরে চলে এসে দেখেন মহাপরিচালক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার কর্তৃক বাজেয়াপ্তকরণ। এইগুলা লেস ইম্পর্টেন্ট সেকশন, বাট আমি একটু রিডিং পড়ে যাচ্ছি। মেইনলি ইম্পর্টেন্ট যা কিন্তু যে 2-1টা জায়গা যা বলছি যে 30 দিন স্থগিত করবে, কতদিন, তারপরে এই বিষয়গুলো, তারপরে অনুমতি দিবে কারে? মুসলিম রে, কে সিভিল সার্জন বা সরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, এইগুলো আছে ইম্পর্টেন্ট। তারপর সামনে আরো ইম্পর্টেন্ট আসবে, দেখেন বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু আটক করা হলে কিন্তু সেটার সাথে সংশ্লিষ্ট অপরাধীকে পাওয়া না গেলে মহাপরিচালক বা তার নিকট হতে উক্ত উদ্দেশ্য ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার, তিনি এই বস্তুটি আটককারী অফিসার ঊর্ধ্বতন অফিসার হবে, লিখিত আদেশ দ্বারা সেটা বাজেয়াপ্ত করতে পারবে। লাস্ট একটা ইম্পর্টেন্ট, বাজেয়াপ্ত করার পূর্বে 15 দিনের কম নয় এমন সময় নোটিশ দিয়ে বাজেয়াপ্তের বিরুদ্ধে আপত্তি প্রদানের সুযোগ দিতে হবে। আপনি যদি বাজেয়াপ্ত কোনো কিছু করেন তাহলে সময় দিতে হবে কত দিনের? কমপক্ষে 15 দিন, মানে 15 দিনের কম নয়। বাজেয়াপ্তের জন্য 15 দিনের কম সময় দিবে আপত্তি জানানোর জন্য, যারা বাজেয়াপ্তি করবে নোটিশ দিবে যে আপনি 15 দিনের মধ্যে কারণ দর্শাবেন যে কেন আপনার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে না, মানে আপত্তি দিবে। ধরেন সর্বনিম্ন হলো 15 দিন, ইচ্ছা করলে আরো বেশি সময় দিতে পারে। জেনে রাখা ভালো। দেখেন লাস্ট একটা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 24-4 ধারায় ডোপ টেস্টের বিধান আছে। ডোপ টেস্ট কাদের করে বলেন তো? ওই যে বিশেষ করে খেলোয়াড়দের করে। যে হ্যাঁ, আসসালামু আলাইকুম, একটু আসেন, ছাদে আসেন, আমি বসা আছি, আসেন। কারণ আমি তো এখানে আসি, এখন আমি তো ক্লাস নিচ্ছি, আমি কিভাবে আসি বলেন? আপনি কি উপরে আসেন না?
ব্যাগটা ওই যে ভিতরে ঢুকে ডান পাশে এক জায়গায় রাখেন, কেউ নিবে না, সমস্যা নাই। ওই কেসি গেট দিয়ে ভিতরে ঢোকেন, ডান পাশে রাখেন, এরপরে আসেন। জি, জি, সাথে আসেন, আমি বসা আছি। আচ্ছা, এখানে সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা দেখেন, যে মাদক দ্রব্য জব্দকৃত মাদক দ্রব্য কার আদেশক্রমে ধ্বংস করতে হবে? এখতিয়ার সম্পন্ন আদালতের। তারপরে দেখেন 6 নম্বর, 6 ধারার দরকার নাই। 7 নম্বর প্রশ্নটা দেখেন, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 27 ধারায় মাদক দ্রব্য বাজেয়াপ্ত করার পূর্বে কতদিনের নোটিশ দিয়ে বাজেয়াপ্তির বিরুদ্ধে আপত্তি দাখিল ও শুনানির সুযোগ দিতে হবে? কতদিন? এই ধরনের প্রশ্নই এসে থাকে, বুঝছেন? যে দিনক্ষণ, মানে ধারা ওয়াইজ এই জায়গা থেকে আপনাদের কম দিবে, যে আর ধারা যদি দেয়ও পপুলার, যেরকম আপিল কত ধারায় আছে, বা এই এত কত ধারা আছে, ওটা বলে দিব। এই এই জায়গা থেকে ওই ধারা ওয়াইজ প্রশ্ন আসার সম্ভাবনা কম। আচ্ছা, একটু অপেক্ষা করেন, একটু পরে শুরু করি, আর 5 মিনিট। মহাপরিচালকের তদন্তের, মহাপরিচালক ইত্যাদির তদন্তের ক্ষমতা। 30 ধারায় মহাপরিচালক তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। 30-এর 1 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন অপরাধ তদন্তের ব্যাপারে মহাপরিচালকের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা থাকবে। মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যিনি মহাপরিচালক, ওনার ক্ষমতা ওসি সাহেবের সমান। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা মহাপরিচালকের অধস্তন কোনো অফিসারকে এই আইনের অধীন অপরাধ তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত একজন অফিসারকে ক্ষমতা প্রদান করতে পারে। আচ্ছা, এখন আমরা চলে আসি, আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে মহাপরিচালকের ক্ষমতা কার কার মতো? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো। এখন আসেন যে মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা, এটা ইম্পর্টেন্ট। যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন যে অপরাধের তদন্ত, এটা কতদিনের মধ্যে করবে? 30 কার্যদিবসের মধ্যে সমাপ্ত করা, এটা বিবিআই। 30 30 দিন না, কিন্তু তদন্ত শেষ করতে হবে কতদিন? নারী শিশুতে কতদিন মনে আছে? এটা তো বিচার। তদন্ত হাতে নাতে দিতে হইলে 15-30 দিন। হ্যাঁ, হ্যাঁ, ওরকম। জি, জি। তো অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংঘটনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক দিতে হলে, অথবা এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক দিত হয়ে কোনো এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট সোপর্দ হলে, ধৃত হবার তারিখ হতে 30 কার্যদিবসের মধ্যে অপরাধ তদন্ত সম্পন্ন করতে হবে। তাহলে যদি হাতে নাতে ধৃত হয়, তাহলে তদন্ত শেষ করতে হবে কতদিন? 30 কার্যদিবস। আর 60 কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করা কখন? দেখেন যে অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংঘটনের সময় হাতে নাতে ধৃত না হলে, অপরাধ সংগঠন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা ক্ষেত্র হতে মহাপরিচালক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা এখতিয়ার সম্পন্ন আদালত বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তাহলে আমি মনে রাখবো যে হাতে নাতে ধৃত হইলে 30 কার্যদিবস, হাতে নাতে ধৃত না হইলে কতদিন? 60 কার্যদিবস। তারপরে দেখেন, অতিরিক্ত কার্যদিবসের জন্য তদন্তের মেয়াদ বৃদ্ধিকরণ। মানে 30 কার্যদিবস বা 60 কার্যদিবস যেমনটি প্রযোজ্য হয়, উক্ত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব না হলে তদন্তকারী অফিসার কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত 15 কার্যদিবসের মধ্যে মাদকদ্রব্য অপরাধের তদন্ত কার্য সম্পন্ন করবে। তাহলে আরো বাড়াইতে পারে কতদিন? 15 দিন। এবং সেটা সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী অফিসার বা ক্ষেত্রমতে তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা এখতিয়ার সম্পন্ন আদালত বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবে। তাহলে আমরা হাতে নাতে ধৃত হইলে 30, হাতে নাতে ধৃত না হইলে কত? 60। এরপরে আরো বাড়াবে কত? 15। বলেন তো, বর্তমানে ফৌজদারি কার্যবিধি অনুসারে তদন্ত শেষ করতে হবে কতদিনের মধ্যে? 60 কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। আগে ছিল না, এখনো আছে। 60 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি না পারে, তাহলে তারপরে 120 দিনের মধ্যে সে করতে পারবে। মানে 120 দিনের মধ্যে শেষ না করলে তার জামিনের অধিকারটা পাবে হলো ওই 120 দিনের ক্ষেত্রে। তদন্ত সমাপ্ত না হওয়ার কারণ 24 ঘন্টার মধ্যে অবহিতকরণ। যদি এই সময়ের মতো তদন্ত কার্য সম্পন্ন করতে না পারে,
সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে উক্তরূপ তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী অফিসার কিংবা ক্ষেত্রমধ্যে তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা এখতিয়ার সম্পন্ন আদালত অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষকে লিখিতভাবে কি করবে, অবহিত করবে। মানে আপনি 30 দিন তো পাইলেন বা 60 দিন পাইলেন, বাড়াইলো 15 দিন, এরপরেও যদি শেষ করতে তারপরে তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাবে কত ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে। এই জায়গায় যা আছে কখনোই 30 দিনের মধ্যে অনেক সময় হয় না। অন্য কোনো অফিসারের নিকট তদন্ত কার্য হস্তান্তর, দেখেন তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে অবহিত হওয়ার পর নিয়ন্ত্রণকারী অফিসার বা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালত অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষ উক্ত অপরাধের তদন্ত বা অন্য কোনো অফিসারের নিকট হস্তান্তর করতে পারবে এবং উক্তরূপ কোনো মাদকদ্রব্য অপরাধের তদন্ত বা হস্তান্তর করা হলে তদন্তের ভারপ্রাপ্ত অফিসার, মানে উনি পারে নাই, 30-এর মধ্যে পারে নাই, 15 বাড়াইতে পারে নাই, 60-এর মধ্যে পারে নাই, 15 বাড়াইতে পারে নাই, তাহলে আবার অন্য কারো কাছে দিবে। অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক দিতে হইলে বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক দিতে হইলে আদেশ প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী 15, তাহলে 30, 15, 15 বা অন্যান্য ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে 30, তারপর 30, 15, 15 আর এটা হলো 60, 15, 30, 60, 15, 30, মানে হাতে নাতে ধৃত হইলে 30, তারপরে 15 আবার 15, আর হাতে নাতে ধৃত না হইলে 60, 15, 30। যদি এই সময়ের মধ্যেও তদন্ত কার্য সম্পন্ন করতে না পারে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর 24 ঘন্টার মধ্যে উক্তরূপ তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী অফিসার কিংবা ক্ষেত্রমতে তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা এখতিয়ার সম্পন্ন আদালত বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষকে কি করবে, লিখিতভাবে অবহিত করবে। এইরূপ কর্তৃপক্ষ যদি মনে করে যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না করা হবার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারই দায়ী, তাহলে সেটা দায়ী ব্যক্তির অদক্ষতা বলে কি হবে, বিবেচিত হবে এবং এই অদক্ষতা তার বাৎসরিক গোপনীয় প্রতিবেদনে কি করা হবে, লিপিবদ্ধ করা হবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। শোনেন, আমাদের আজকে এই পর্যন্তই, আর আমাদের কালকে পড়া নাই, কালকে আপনাদের বাদ। নেক্সট উইকে আপনাদের এই যে যতটুকু পড়লাম এটার উপরে 20 মার্কের ক্লাস টেস্ট থাকবে, এমসিকিউ, বুঝছেন? আর রমজান মাসে আমরা একটু হালকা পড়ছি, আস্তে আস্তে বেড়ে যাবে। তারপরেও কিন্তু আমরা নারী শিশু শেষ, শিশু আইন শেষ, স্পেশাল পাওয়ার শেষ, এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়তেছি। তো খেয়াল করেন, আগামী শুক্রবার আমাদের 20 মার্কের পরীক্ষা। আজকে পর্যন্তই।